রাতে ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। পুরো টেবিলটাই ধরে খাবারে ভরপুর। মাংসের বাটি ধ্রুবের সামনেই ছিল, কিন্তু সে ভেবে রেখেছে নিজে থেকে একদমই নিবে না। রূপা নিজের হাতে তার পাতে তুলে দিলে তারপরে সে খাবে। ইদানিং রূপা তাকে এড়িয়ে চলছে, যেটা ধ্রুবের মেনে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। মেয়েটা ওর সাথে এমন বিহেভ কেন করছে, এমনভাবে এড়িয়ে কেন চলছে? সে কি বোঝে না তার এমন বিহেভিয়ারের জন্য তার কতটা কষ্ট হয়? ধ্রুব হালকা কেশে রূপার উদ্দেশ্যে বলল, রূপা, আমার একটু মাংস লাগবে। এ কথা শুনে রূপার চোখ গেল ধ্রুবের দিকে। বেশ মায়া ভরা চাহনিতে তার দিকে তাকিয়ে আছে ধ্রুব। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে নীলুর দিকে দৃষ্টি নিক্ষেপ করল রূপা। নীলু ধ্রুবের পাশের চেয়ারেই বসেছে, আর রূপা ফারজানা বেগমের সঙ্গে ওদের সামনাসামনি বসেছে। রূপা বলল, নীলু, তুমি তো ওনার পাশেই বসে আছো, তাহলে তুমি মাংসটা বেড়ে দাও না। ঠিক আছে ভাবি, বলে নীলু ধ্রুবের প্লেটে কয়েক পিস মাংস, আলু এবং সেই সঙ্গে একটু ঝোল বেড়ে দিল। রূপার এহেন কাণ্ডে হতবিহ্বল হয়ে গেল ধ্রুব। কার দেওয়ার কথা ছিল আর কে দিল? ধ্রুব আহত চোখে রূপার দিকে তাকালো। রূপা বরাবরই নিচের দিকে তাকিয়ে আছে। ধ্রুবের এবার মেজাজ খারাপ হয়ে গেল। সে ভাত না খেয়েই চেয়ার ছেড়ে চলে যাচ্ছিল। ফারজানার পেছন থেকে তাকে ডেকে অবাক হয়ে বলেন, এ কি রে, ভাত না খেয়ে কোথায় যাচ্ছিস? আয় বস, খেয়ে নে। ধ্রুব প্রথমেই রূপার দিকে তাকালো, তখনও রূপার দৃষ্টি নিচের দিকে। ধ্রুবর রাগ এবার যেন আরো বেড়ে গেল। বলল, আমার খাওয়ার ইচ্ছে উবে গেছে। বলেই কথা বলার সুযোগ না দিয়ে ধ্রুব থরথরে পায়ে হেঁটে চলে গেল। ওর এমন আচরণে সবাই অবাক। অপরদিকে রূপা হাসতে হাসতে পুরাই শেষ। কোনো রকমে হাসিটা চাপিয়ে রাখলো সে। মা এবং নীলুকে একদমই বুঝতে দেওয়া যাবে না যে সে হাসছে। ফারজানা বলেন, ছেলেটার হঠাৎ আবার কি যে হলো? রূপা উত্তর দিল, কি জানি। হ্যাঁ হ্যাঁ, একদমই উচিত কাজ করেছিস। এই না হলে আমার ফ্রেন্ড। আমি আর পারছি না রে, বাদ দে এসব। বাদ দেব কেন? ওই যে তোর সাথে কতটা অন্যায় করেছে, তার কাছে এটা তো খুবই তুচ্ছ। তবুও এমনটা করা একদম কঠিন হয়ে যাচ্ছে আমাদের। 100 বার ঠিক হচ্ছে। তুই যেমন তাল করছিস, যেন আমি তোকে খুন করতে বলেছি। শোন, ধ্রুবকে এত লাই দিস না, বলে দিলাম। ধ্রুব তোকে কম কষ্ট দেয়নি। এটা কেন বারবার ভুলে যাস তুই? আর আমি তোকে জাস্ট ধ্রুবকে দেখলে ইগনোর করতে বলেছি, দ্যাটস ইট। রূপা নিশ্চুপ। আমি বুঝতে পারছি তুই ধ্রুবকে ভালোবাসিস এবং সেও তোকে ভালোবাসে, কিন্তু সে নিজের দোষটা দেরি করে বুঝেছে, যা একদমই কাম্য নয়। এবারও চুপ রূপা। লিমা আবারও বলল, তুই যত তাকে এড়িয়ে চলবি, ততই সে তার ভুলগুলো বুঝতে পারবে আর আফসোস করবে কেন সে অন্যের কথা শুনে তোকে মেরেছিল। প্রতিনিয়ত তোর কষ্টের মুহূর্তগুলোকে সে অনুমান করবে আর ডুকরে ডুকরে মরবে। লিমার কথাগুলো যুক্তিযুক্ত হলেও কেন জানি রূপা এটা মানতে পারছে না। তার কাছে কেবলই মনে হচ্ছে ধ্রুবকে এড়িয়ে চলাটা একদমই ঠিক হচ্ছে না। অস্থির লাগছে খুব। লিমা তখন বলল, আমি পরে কথা বলছি, ও ডাকছে। যা যা বলেছি একদম তাই তাই করবি। এখন বাই। ওয়েট ওয়েট ওয়েট, ওটা আবার কে রে? লিমা মুচকি হাসলো, বলল, তোর জিজু। মানে কি, তুই বিয়ে করে নিয়েছিস? হ্যাঁ, 2 বছর হলো তো। 2 বছর আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? একটা থাপ্পড় দিব। ফেসবুকে গিয়ে দেখতো বলেছি কিনা। আমাদের সন্তানের ছবিও পর্যন্ত তোকে দিয়েছি। রূপা অবাক হয়ে বলল, বাবুও হয়ে গেছে? হুম। কতদিন হয়েছে? এই তো বছর চলছে। ওর ডাক নাম কি রেখেছিস? মিম। বাহ, সুন্দর নাম তো। আচ্ছা, জিজু কি বলছে শুনে আয়। এই ফাঁকে আমি মিম সোনামণির ছবিটা দেখে আসি। ঠিক আছে। লিমা ফোনটা রেখে দিতেই রূপা কান থেকে ফোনটা সরিয়ে চটজলদি ডাটাটা অন করে ফেসবুক লগ ইন করলো। অনেক দিন হয়েছে ফেসবুকে যাওয়া হয়নি তার। সেই বিয়ের আগে একবার গিয়েছিল সে। অবশ্য যাওয়ার একমাত্র কারণ ছিল দ্বীপ। দ্বীপের কথা মনে পড়তেই এক অসহ্য যন্ত্রণা ঘিরে ধরল তাকে। এই মানুষটার কথা কোনোভাবেই মনে রাখতে চায় না সে। মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে তা আগে জানা ছিল না রূপার।
এত বছর পেরিয়ে গেল, তবুও একটা বারও তার কাছে ফোন দিল না। আচ্ছা, দীপ কি মেসেঞ্জারে একটা হলেও মেসেজ দিয়েছে? রূপা প্রথমেই মেসেঞ্জারে ঢুকলো। সবার আগে দীপের আইডি খুঁজতে লাগলো সে। অবশেষে পেয়েও গেল। তাদের কনভারসেশনে ঢুকে দেখলো তার লাস্ট মেসেজ এখনো আনসিন হয়েই পড়ে আছে। এর মাঝে দীপ কি একবারও ফেসবুকে আসেনি? এটা কিভাবে সম্ভব? যে মানুষ ফেসবুকে না আসলে থাকতে পারতো না। ফেসবুকে সারাদিনই অ্যাক্টিভ থাকা নিয়ে দুজনের মাঝে খুনসুটিময় ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। আর আজ সে কিনা এতদিন ধরে ইনঅ্যাক্টিভ। রূপা দীপকে নিয়ে আর ঘোলাটে করতে চায় না। সে পুরানো কষ্টগুলোকে তাজা করতে চায় না। তাই দীপের ভূত মাথা থেকে তাড়িয়ে সানজিদা লিমা নামে ফেসবুক আইডি খুঁজতে লাগলো। 100 মেসেজের ভিড়ে ওর আইডিটার খোঁজাটা দুষ্কর। যদিও বা ওর সাথে সেই কলেজে থাকাকালীন একবার মেসেঞ্জারে কথা হয়েছিল। এরপর সময়ের অভাবে কথা হয়ে ওঠেনি। রূপা আর দেরি না করে সার্চ অপশনে ক্লিক করে আর সানজিদা লিমা সার্চ দিল। এই নামে ওর ফ্রেন্ড লিস্টে একজনই ছিল, তাই সবার আগেই লিমার আইডিটা শো করলো। রূপা ওই আইডিতে ক্লিক করতেই ছোট ছোট গুটি গুটি দুটো হাত ও পা তার নজরে আসলো। এরপর বাচ্চাটার মুখের দিকে তাকাতেই দেখলো একদম মায়ের মতো হয়েছে। আচ্ছা, যেদিন তার সন্তান পৃথিবীতে আসবে তখন কি সেও তার মতোই হবে দেখতে? রূপা রিপ্লাই অপশনে ছোট্ট করে লিখলো, মাশাল্লাহ। শোয়ার জন্য ঘরের ভেতরে ঢুকতেই সব কিছু এলোমেলো আবিষ্কার করলো রূপা। বালিশ কাঁথা সব কিছু মেঝেতে পড়ে আছে। ফুলদানি ভেঙে মেঝেতে টুকরো টুকরো হয়ে আছে। ঘরের এমন নাজেহাল কে করলো? আশেপাশের দিকে তাকালো রূপা। ঘরে কোনো বিন্দু মাত্র ছায়া পেল না। একটু আগেই তো সবকিছু ঠিকঠাক ছিল। কয়েক মিনিটের ব্যবধানে এমন কাহিল অবস্থা কিভাবে হলো? পরেক্ষণেই রূপার ডাইনিং টেবিলের কথা মনে পড়ে গেল। এর মানে তখন তার বদলতে নীলু মাংস বেড়ে দিয়েছিল বলেই কি ধ্রুবের রাগের বশে ঘরের এই করুণ অবস্থা করেছে? ভাবতেই ভয়ে আঁতকে উঠল রূপা। ধ্রুবর রাগের সাথে রেশ এখনো সে পরিচিত। মানুষটা একবার রেগে গেলেই কি করে না কি করে সেটা তার মাথায় থাকে না। পরেক্ষণে রূপা চোখ মুখ বন্ধ করে নিজেকে শক্ত করতে লাগলো। কোনো মতে ধ্রুবের সামনে তার দুর্বল হলে চলবে না, তাকে শক্ত হতে হবে। হঠাৎই ফোনটা বেজে উঠল রূপার। স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল লিমা কল দিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো রূপা। দুজন কিছুক্ষণ তার শ্বশুরবাড়ি সম্পর্কে কথা বলল। এরপর রূপা দেরি না করে প্রকট ঘূর্ণিঝড়ের ঘরের সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার ব্যাপারটা খুলে বলল সে। সব শুনে লিমা ধাতস্থ হয়ে বলল, তার মানে তীরটা একদম আসল জায়গায় গিয়ে লেগেছে। মানে কি বলতে চাইছিস তুই? শোন, ধ্রুব রাগ করে ঘরের সবকিছু ভেঙে ফেলেছে। এটা এর আগে কখনো কি হয়েছে? না। তাহলে আমি ঠিকই ভাবছিলাম। ধ্রুব তোর এমন অবহেলা মেনে নিতে পারছে না। ও শুধু রাগের বশে ভাঙচুরই করেনি, কষ্ট কমানোর জন্যেও এটা করেছে। আমি জেনে শুনে ওনাকে আর কষ্ট দিতে পারবো না রে লিমা, খুবই কষ্ট হচ্ছে। ভুলে যাবি না পরের কথা শুনে সে তোকে কতটা নির্মমভাবে মেরেছিল। কই, তখন তো তোর জন্য তার মনে একটুও মায়া জন্মেনি। তাহলে তোর কেন এত মায়া হচ্ছে? হ্যাঁ জানি, তুই ওকে ভালোবেসে ফেলেছিস। তাই বলে কি অতীতের সবকিছু ভুলে ওকে ক্ষমা করে দিবি? তুই যদি এমন দুর্বল হয়ে পড়িস তাহলে পরের পূর্ব জন্মের মানুষেরা কি শিক্ষা পাবে বলতো? তাদের জীবনেও তো দ্বিতীয় তৃতীয় ধ্রুব আসতে পারে। বল পারে না? দাঁড়া, আমার একটা কাহিনী বলি তোকে। রাশেদের সাথে আমার রিলেশন প্রায় 7 বছরের মতো ছিল। বাড়ির কেউই জানতো না, এমনকি তোরাও জানতিস না। একদিন ফেসবুকে চ্যাটিং করতে করতে হুট করেই একে অপরকে মন দিয়ে ফেলি। ভালোবাসার অতল গহ্বরে ডুব দেই আমরা। রিলেশনের কিছুদিন পরই রাশেদ আমাকে সন্দেহ করতে লাগলো। তার ধারণা আমি তার সাথে ছাড়া আরো 4-5টা ছেলেদের সাথেও প্রেম করে বেড়াই। তার অনুভূতি নিয়ে নাকি আমি খেলা করছি। ওর মুখে যখন এই কথাটা শুনি তখন বিশ্বাস কর
আমার তখন কেবলই মনে হচ্ছিল পৃথিবীটা থমকে গেছে, আমি যেন এই পৃথিবীতে নেই। সেদিন সারা রাত খুব করে কেঁদেছিলাম। রাশেদ অবশ্য আমাকে বারবার ফোন করেছিল, কিন্তু তখন আমার ফোনটা রিসিভ করার মতো শক্তি ছিল না। এভাবে টানা 1 মাস এড়িয়ে চলি। একদিন হঠাৎই কলেজ থেকে ফেরার সময় ওর সাথে দেখা হয়ে যায়, অনেক আকুতি মিনতি করে। তবুও আমি তার কথা শুনতে নারাজ। আমি যখন তার কাছে পাল্টা প্রশ্ন করি যে আমি 4-5টা ছেলের সাথে প্রেম করি, এটা তোমাকে কে জানালো, সে উত্তরে ক্ষীণ কণ্ঠে বলে, আমার একটা বন্ধু। ওর মুখ থেকে এ কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার থেকে ওর ফ্রেন্ড আপন হয়ে গেল। আমাকে কি সে একটু বিশ্বাস করে না? অন্যের কথা শুনে শেষমেশ আমাকেই অবিশ্বাস করলো। কেবল এইসব কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিশ্বাস করতে পারছিলাম না আমি যাকে ভালোবেসেছিলাম সে কি আদৌ সে ছিল। এমন নিচু অমানসিকতা কারোর হতে পারে আমার জানা ছিল না। আমি এক প্রকার ক্ষোভ দেখিয়েই সেখান থেকে চলে আসি। এরই মাঝে যখনই কলেজ থেকে বাসায় ফিরতাম তখনই তাকে বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করতে দেখতাম। এতে আমার উপরে কোনো প্রভাব পড়তো না। যতটুকু পারতাম তাকে এড়িয়ে চলতাম। হঠাৎই একদিন সে আমাকে কনভেনশন করার চেষ্টা করলো আর বলল আর কখনো কারোর কথা শুনে সে আমার চরিত্র নিয়ে কথা তুলবে না। একটা সুযোগ চাইলো আমার কাছে, আমি তাও এত সহজে তাকে ক্ষমা করিনি। বুদ্ধি করে 3 রাস্তার মোড়ে নিয়ে গিয়ে 50 বার কান ধরে ওঠবস করিয়েছিলাম। এরপরই ওকে ক্ষমা করে দেই। বলতে বলতেই হেসে দিল লিমা। বলল, তুই বিশ্বাস কর, ওর মুখটা সেদিন দেখার মতো ছিল। ওকে দেখে তখন এত মায়া লাগছিল যে মাফ না করে আর পারলাম না। লিমা এবার প্রসঙ্গ পাল্টিয়ে রূপাকে বলতে লাগলো, এবার বল, কি বুঝলি? আমি যদি সেদিন তাকে এড়িয়ে না চলতাম তাহলে সে অন্যের কথা শুনে আমাকে নিয়ে বারবার সন্দেহ করত। সংসার গড়ার আগেই ভেঙে যেত। এক পর্যায়ে আমাদের বিয়েটাই হতো না। আর সব থেকে অবাক করা বিষয় হলো, আমি ওকে কতদিন পর ক্ষমা করছিলাম জানিস? কত? 7 মাস পর। কি? 7 মাস? হুম, ঠিক শুনেছিস। এই 7 মাসটা ঠিক তোর মতোই কষ্ট করে কাটিয়েছিলাম। বারবার মন বলছিল ওকে এবারে ক্ষমা করে দে, কিন্তু তবুও করিনি। আমি যদি সেদিন তাকে এত সহজে ক্ষমা করে দিতাম তাহলে সে আজ প্রতিনিয়ত আমাকে নিয়ে সন্দেহ করত। কিন্তু এখন রাশেদ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। তারপর থেকে সে আমাকে নিয়ে আর কখনো সন্দেহ করেনি। একটু থেমে লিমা আবারও বলল একটু থেমে লিমা আবারও বলল, রূপা, তোর কথা। একটু থেমে রিপা একটু থেমে লিমা আবারও বলল, রূপা, তোকে যে এত বোঝাচ্ছি না, পাবলিকরা কিন্তু আমাকেই ক্রাইম ভাবছে রে। পাবলিক আবার কোথায় পাচ্ছিস? এই যে পাশে আছেন একজন, তোর সো কোল্ড জিজু, পাশে দাঁড়িয়েই আমাদের সব কথা শুনছে আর রাগে ফুঁসছে। যে কোনো সময় আমাকে বলির পাঠা বানিয়ে দিতে পারে। বলে ফিক করে হেসে দিল লিমা। বলল, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়। হুম। আর শোন, ধ্রুব কিন্তু তোকে কনভিন্স করার চেষ্টা করবে, কিন্তু তুই তোর দেমাগে অটল থাকবি। হুম। রূপা কল কেটে দিয়ে রুমের সবকিছু গোছাতে লাগলো। লিমা ঠিকই বলেছে, ধ্রুবকে এত তাড়াতাড়ি লাই দেওয়া ঠিক হবে না। আগে তাকে শিক্ষা দিতে হবে, তারপর সৈকতের কথা সুযোগ পেলেই বলে দেবে। ঘর গোছাতে গোছাতে একটা সময় হাঁপিয়ে গেল রূপা। কোনো রকম গুছিয়ে মেঝেতে বিছনা পেতে শরীরটা এলিয়ে দিল সে। শরীর এতটাই ক্লান্ত লাগছিল যে গভীর নিদ্রার অতলে চলে গেল রূপা। ভোরবেলা আজানের সুমধুর সুরে ঘুম ভেঙে গেল রূপার। নামাজ পড়বার জন্য বিছানা ছেড়ে উঠতেই চেষ্টা করলেও উঠতে পারল না। বুঝতে পারল কেউ তাকে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় নিদ্রিত। ঘুমের রেশ কাটাতেই রূপা চোখ মেলে তাকালো। নিজেকে ধ্রুবের বিছানা এবং তার বাহুডোরে আবিষ্কার করলো সে। ধ্রুব বিছানায় সে কিভাবে এলো? সে তো রাতের বেলায় মেঝেতে শুয়েছিল। তাহলে কি ধ্রুবই তাকে এনেছে? হালকা আফসা আলোয় রূপা ধ্রুবের দিকে তাকালো। কি নিষ্পাপ চেহারা! রূপার মন চাইল ধ্রুবর কপালে চুমু খেতে, কিন্তু সাহস পেল না।
যদি ধ্রুব বুঝতে পারে। এইদিকে নামাজের অক্তও চলে যাচ্ছে। ধ্রুবর থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও পেরে উঠল না। এক পর্যায়ে বিরক্ত হলো রূপা। এক হাত দিয়ে ধ্রুবকে ঝাঁকাতে লাগলো সে, তবুও সাড়া পেল না সে। রূপা এইবার এই যে শুনছেন বলেই ধ্রুবকে ডাকতে লাগলো, তবুও ধ্রুবের কোনো পাত্তা নেই। সে আরো শক্ত করে আঁকড়ে ধরলো তাকে। রূপার এবার মেজাজটা খারাপ হয়ে গেল। ধ্রুব বেডের একদম কোণে শুয়ে আছে। গায়ের সমস্ত জোর দিয়ে সে ধ্রুবকে দুই হাত দিয়ে ধাক্কা দিতেই ধড়াম করে নিচে পড়ে গেল। ব্যথা পেয়ে আহ বলে চেঁচিয়ে উঠল সে। ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে গেছে রূপা। ধ্রুব মেঝে থেকে উঠে দাঁড়ালো, রাগী লোক নিয়ে রূপার দিকে তাকালো সে। রূপার ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না সে। কোনো রকমে পা টিপে টিপে বিছানা থেকে নেমে এক দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে দরজাটা বন্ধ করে পুনরাবৃত্তির ঘটনা মনে পড়তেই বাথরুম কাঁপিয়ে হেসে দিল সে। মনের সুখে গান ধরল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। দরজা খোলো রূপা। ধ্রুবের কণ্ঠ কানে পৌঁছাতেই ভয়ে কেঁপে উঠল রূপা। ভয়ে তার চোখ মুখ রসগোল্লার মতো হয়ে উঠেছে। ধ্রুব আবারও চেঁচিয়ে বলল, কি বলেছি কানে যায়নি? রূপা এবারও ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। ধ্রুবের কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে সে কতটা রেগে আছে। কেন যে সে তখন ধ্রুবকে ফেলে দিতে গেল, এখন নিজের ওপরই রাগ হচ্ছে তার। ভাবনার ছেদ ঘটিয়ে ধ্রুব আবারও গর্জিয়ে উঠল, বলল, দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? রূপার চোখ দুটো যেন কোঠর থেকে বের হতে চাইছে। ঢোক গিলতে লাগলো সে। এমতা অবস্থায় এখন কি করা উচিত কিছুই মাথায় খেলছে না তার। এখন দরজা খুললেই বিপদ, এটা রূপা 100% শিওর। এখন তার করণীয় কি হলো? কথা কান অব্দি পৌঁছায়নি। এবারও চুপ রূপা। সে আর যাই হোক দরজা খুলবে না। ধ্রুব বলল, আমাকে রাগিও না বলে দিলাম, এর ফল কিন্তু ভয়ানক হবে। দরজা খোলো বলছি। কথা একটু জোরে বলল ধ্রুব। বরাবরই রূপা কেঁপে উঠল, তবুও দরজা খুলল না সে। দরজার সাথে হেলান দিয়েই ঠায় দাঁড়িয়ে রইল রূপা। কয়েক মিনিট পর সবকিছু স্তব্ধ হয়ে গেল। ওপাশে ধ্রুবের কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি সে চলে গেছে? রূপা দরজার পাশে দাঁড়িয়ে কান পাতল। না, কোনো সাড়া শব্দ নেই তো। তাহলে কি সে সত্যি সত্যি চলে গেছে? রূপা তাও ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু বরাবরের মতো এবারও কোনো টু শব্দ পেল না সে। রূপা বুঝতে পারল ধ্রুব ঘরে নেই। তাই দেরি না করে বাথরুমের দরজাটা হালকাভাবে খুলল সে। এদিকে ওদিকে তাকিয়ে বাম পাশের দিকে তাকাতেই হঠাৎই ধ্রুবকে দেখতে পেল রূপা। চোখ দুটো যেন ছানার মতো করে বড় করে রেখেছে। তার মানে লোকটা বুদ্ধি করেই এমনটা করেছে। রূপা দেরি না করে যেই বাথরুমের দরজাটা বন্ধ করতে যাবে, তার আগে ধ্রুব এক হাত দিয়ে ধরে ফেলল। রূপা দরজা আটকানোর চেষ্টা করলেও ধ্রুবের সাথে পেরে উঠল না। হস্তাহস্তির এক পর্যায়ে রূপার হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে নিল ধ্রুব। জানালা ভেদ করে বাতাস প্রবেশ করছে রুমে। বাতাসের গতিময় পর্দাগুলো দুলছে। সেই সাথে এক অপরূপার চুলগুলো যেন বাতাসের গতিতে ধ্রুবের চোখে মুখে হেলে পড়ছে। চুলের মাঝে এক মাদকাসক্ত গন্ধ পাচ্ছে সে, যা তাকে আরো মাতাল করতে বাধ্য। হৃদয়ের স্পন্দন গাঢ়ভাবে কান পেতে শুনছে রূপা। এই বুকে মাথা পাতলে কেন জানি নিজেকে সুখী সুখী মনে হয় তার। কতক্ষণ যে রূপা তার মাঝে ডুবেছিল সে নিজেও জানে না। ধ্রুব যখন তাকে ছেড়ে দিল তখনই ঘোর কেটে গেল তার। কয়েক সেকেন্ডের জন্য ভুলেই গিয়েছিল ধ্রুব তার উপরে রেগে আছে। মনে পড়তেই ধ্রুবের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিতে গেলেই সে হাতটা ধরে ফেলল। রূপার জান যেন আসে যায়। এখন নিশ্চিত ধ্রুব তাকে বকবে, হয়তো মারবেও। রূপা ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল। এই লোকটার হাত থেকে এখন বাঁচাতে যাবে কে তাকে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ। হঠাৎই রূপাকে অবাক করে দিয়ে ধ্রুব তার কপালে চুমু খেল। রূপা যেন বাকরুদ্ধ। ভেবেছিল
ধ্রুব তাকে মারবে, বকবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে কেসটা উল্টো। ভয় নেই, মারবো না। রূপা অবাকের ওপরে অবাক হলো। ধ্রুবর নয়ন জোড়ার দিকে চোখ মেলে তাকালো সে। ধ্রুব এক চাহনিতে তার দিকে তাকালো। এরপর কিছুটা ঝুঁকে রূপার পেটে হাত রেখে বলল, শুধুমাত্র তোর জন্য তোর মাকে ক্ষমা করে দিয়েছি। তোর মাকে জানিয়ে দিস, এবার তো শুধু শাস্তি স্বরূপে তার কপালে চুমু দিয়েছি। পরের বার কিন্তু ভয়ানক কিছু ঘটে যেতে পারে। আর তোর মাকে এটাও বলে দিস, আমাকে যেন সে ক্ষমা করে দেয়। তোর মা আমাকে ক্ষমা না করলে আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না। জানিস মা, প্রতিনিয়ত তোর মায়ের সামনে গেলে নিজেকে কেন জানি অপরাধী মনে হয়। জানি না তোর মায়ের থেকে কখনো আমি ক্ষমা পাবো কিনা, কিন্তু আশাও ছাড়বো না কখনো। ধ্রুবের কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ল রূপার। মানুষটা তাকে এত ভালোবাসে, আর সে কিনা জেনে শুনে তাকে কষ্ট দিচ্ছে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল রূপার। ব্যথাটা যেন আরো গাঢ় হতে লাগলো তার। রূপার খুব করে মন চাইছে তাকে বুক ফাটিয়ে বলতে, আমি তো আপনাকে সেই কবেই না ক্ষমা করে দিয়েছি। এভাবে আর আপনাকে কষ্ট দিতে পারছি না। ভালোবাসি আপনাকে, খুব খুব ভালোবাসি। কথাগুলো পেট অবধি এলেও মুখ অবধি আর বের হলো না তার। কোনো এক জড়তা কাজ করছে তার মাঝে। অপরদিকে রূপার আড়াল হয়ে চোখের পানি মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গেল ধ্রুব। ধ্রুব যে কাঁদছে এটা রূপার চোখে এড়ালো না। ডুকরে কেঁদে দিল সে। সামনের মাসে তার টেস্ট পরীক্ষা। না পেরে ফোন কি দিয়েছিস? কিছু না তো। কিছু বললে হলো নাকি? ফোন দে, দেখি কি করছিস। এ কথা শুনে নীলু মেসেঞ্জার থেকে সরে এসে চট জলদি গ্যালারিতে চলে গেল। গ্যালারির প্রথম বইয়ের কয়েকটা পৃষ্ঠায় ছবি তুলেছিল সে। দেরি না করে সেই প্রথমে ছবিতে ক্লিক করতেই ফারজানা সো মেরে ফোনটা তার হাত থেকে কেড়ে নিল। ফোনের দিকে তাকিয়ে দেখল ইংরেজির প্রথম পত্রের 123 নম্বর পৃষ্ঠার ছবি তোলা। তার মানে নীলু মোবাইলে বইয়ের ছবি তুলে পড়ছিল। এদিকে মায়ের হাবভাব দেখে নিল মরে যাই অবস্থা। মনে হচ্ছে বইয়ের ছবিতে ক্লিক করতে গিয়েই অন্য ছবিতে হাত লেগে গেছে। এখন উপায়, মা যদি ফোনটা কেড়ে নেয় তাহলে শরতের সাথে সে কিভাবে যোগাযোগ রাখবে? নীলুকে অবাক করে দিয়ে ফারজানা বলে উঠলেন, নে ধর, আগে বললেই হতো যে পড়ছিস। মায়ের কথা শুনে নীলু আনন্দে বাকবাকুম করতে লাগলো। তার মানে তীর আসল জায়গায় গিয়ে লেগেছে। খুশিটা চাপিয়ে রেখে নীলু স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি আর বলতে দিলে কই? বলার আগেই তো ফোনটা কেড়ে নিলে। নে হয়েছে, এখন পড়। ওকে। মা যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যেও। বাইরের শব্দে আমার পড়তে অসুবিধা হচ্ছে। আচ্ছা। দরজা বন্ধ করে দিয়ে ফারজানা চলে গেলেন। এখনই সুযোগ, এবার শরতের সাথে চুটিয়ে প্রেম করা যাবে। শরৎ জানিয়েছে তাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে সে। এ কথা শুনে প্রথমে খুশিতে বাকবাকুম করতে লাগলো নীল। স্বপ্ন তাহলে বাস্তবায়িত হতে চলেছে। সে দেরি না করে শরতের নাম্বার ডায়াল করলো। সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো শরৎ। তাকে কথা বলার সুযোগ না দিয়ে নীলু বলে উঠল, এটা কি সত্যি? বেবি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কবে আসবে বিয়ের প্রস্তাব দিতে? খুবই তাড়াতাড়ি। আমার যে আর তর সইছে না। আর তো মাত্র কিছুদিন, তারপর তুমি আমার হয়ে যাবে জানেমান। শোনো। হ্যাঁ বলো। আই লাভ ইউ। মুচকি হাসলো নীল, বলল, লাভ ইউ টু। রাতের বেলায় সবাই একসাথে ডিনার করতে বসেছে। সবাই খাওয়া শুরু করলেও ধ্রুবের গালে যেন ভাত উঠছে না, শুধু ভাত নাড়াচাড়া করছে। ফারজানার চোখ গেল ধ্রুবের দিকে, কারণ সে আজকে তার পাশে বসেছে। তিনি অবাককৃত হয়ে বললেন, কিরে ধ্রুব, ভাত না খেয়ে বসে আছিস কেন? ধ্রুব ভেবা চাকা খেয়ে বলল, কই, খাচ্ছি তো। কোথায় খাচ্ছিস? সেই কখন থেকে দেখছি মন মরা হয়ে আছিস। কি হয়েছে রে তোর? কই কিছু না তো মা। কিছু তো একটা হয়েছে। আর তোর চোখ এমন ফোলা ফোলা লাগছে কেন? ধ্রুব এবার বিরক্ত হলো, বলল, এত জেরা কেন করছো বলো তো?
বলেছি তো কিছু হয়নি। আহা, রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর? ধ্রুব কিছু না বলেই রেগে টেবিল ছেড়ে উঠে গেল। ফারজানা তার যাত্রা পথের দিকে তাকালেন, বললেন, ছেলেটার যে হঠাৎ কি হলো আল্লাহ মালুম জানেন। 1 মাস পর সূর্যোদয়ের সাথে এক পশলা সোনালি আলো জানালা ভেদ করে ঘরে আশ্রে পড়ছে। সূর্যের আলো যেন ধ্রুবের মুখটিতে মেখে মুখরিত হয়েছে। ইস, মানুষটা কি অদ্ভুত সুন্দর দেখতে। যখনই তার আঁখি দুটো ধ্রুবের দিকে যায়, তখনই সবকিছু যেন নিমিষেই স্থির হয়ে যায়। মানুষটাকে সে যে অবহেলা করতে পারছে না। সূর্যের আলো চোখে পড়তেই নড়ে চড়ে উঠল ধ্রুব। রূপা আর এক মুহূর্ত দেরি না করে পর্দাটা টেনে দিল, যেন ধ্রুবের ঘুমের ডিস্টার্ব না হয়। রূপা ওর বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। হালকা ঝুঁকে ধ্রুবের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল রূপা। এরপর কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিল সে। বলল, আমাকে মাফ করবেন। এই 1 মাসে আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? তবুও আপনি আপনার জায়গা থেকে অটল ছিলেন। কিভাবে আমার অভিমান ভাঙাবেন? কিন্তু আমি বোকার মতো আপনাকে বুঝতে পারিনি। বারে বারে অজুহাত দেখিয়ে আপনার থেকে এড়িয়ে চলেছি, যার ফলস্বরূপ আপনার এই অবস্থা। কথাগুলো বলতে বলতেই রূপা ধ্রুবের ব্যান্ডেজ করা হাতে চুমু খেলো। বলল, কেন কাল রাতে এত বাড়াবাড়ি করতে গেলেন বলেন তো? আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, তাই বলে এমনটা কিভাবে করতে পারলেন আপনি? চোখ গড়িয়ে এক ফোঁটা পানি পড়ল রূপার। কাল সত্যি একটু বেশি করে ফেলেছে সে। কাল যদি রূপা ওকে এড়িয়ে না চলতো, তাহলে আজ তার এমন কাহিল অবস্থা হতোই না। বড্ড অপরাধ বোধ হচ্ছে রূপার। কাল রাতে ধ্রুব রূপাকে প্রপোজ করার জন্য কয়েকটা গোলাপ ফুল এনেছিল। রূপার ভাবতেও অবাক লাগছে, এত অবহেলার পরেও মানুষটার তার প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কমেনি, বরং ভালোবাসা তার প্রতি দ্বিগুণ বেড়েছে। বরাবরই কাল রাতেও যখন সে ধ্রুবকে এড়িয়ে গিয়েছিল, তখন মানুষটার রাগে দুঃখে তার 5 আঙ্গুল টেবিলের ওপরে টান টান করে রেখে ড্রয়ার থেকে ছুরি বের করে আঙ্গুলে জোরে জোরে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঙ্গুলে আঘাত করতেই করতেই বাম হাতটা ক্ষত বিক্ষত হতে থাকে। কাল যদি রূপা 1 মিনিটের মতো ঘরে আসতে দেরি করত, তাহলে হয়তো বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারত। আল্লাহর কাছে শুকরিয়া, সেই সময় মতো এসে পড়েছিল। তবে আর যাই হোক, আর সে নিজেকে ক্ষমা করতে পারবে না। মানুষের সাথে কম অন্যায় করেনি সে। তাই রূপা ভেবে নিয়েছে ধ্রুবকে সে আজই আপন করে নেবে। আর দ্বিধা সংকোচ করবে না সে। নিজের ইগোর জন্য অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে ধ্রুবকে, তবে আর নয়। পুরো ঘরটিতে মোমবাতি দিয়ে জ্বালানো হয়েছে। ধ্রুব বাথরুমে গেছে লম্বা শাওয়ার নিতে। এই ফাঁকে রূপা রুমটাকে মোমবাতি দিয়ে সাজিয়ে তুলেছে। বেডের মাঝখানে লাল গোলাপ দিয়ে বড় করে লাভ করা, নিচে মেঝেতেও গোলাপের পাপড়ি ছড়ানো। এক কথায় ঘরটাকে সুন্দর করে তুলেছে, কোনো অংশে কমতি রাখেনি রূপা। যতটুকু পেরেছে সাজিয়েছে। হঠাৎই দরজার শব্দ শুনে রূপা নিজেকে আড়াল করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগেই ধ্রুব তাকে দেখে ফেলেছে। তাই রূপা সেখানে দাঁড়িয়েই রইল। ধ্রুবের উপস্থিতিতে খুব লজ্জা লাগছে তার। অপরদিকে ধ্রুব বাকরুদ্ধ হয়ে রুমের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। পুরো ঘর অন্ধকার, মোমবাতির মৃদু আলোয় সবকিছু আলোকিত হয়ে উঠেছে। ধ্রুব আর চোখে রূপাকে দেখছে। মেয়েটা লজ্জায় লাল হয়ে গেছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুব আস্তে আস্তে রূপার খানিকটা কাছে এসে দাঁড়ালো। এইদিকে রূপার হার্টবিটও বেড়ে গিয়েছে ক্রমাগত। তবুও সে বাইরের দিকে তা প্রকাশ করলো না। পেছন থেকে স্বাভাবিকভাবে গোলাপ ফুলটা হাতে নিল সে। আর এক মুহূর্তও দেরি না করে ফুলগুলোকে ধ্রুবের সামনে এগিয়ে দিয়ে চোখ বুজে কাঙ্ক্ষিত কথাটি বলে ফেলল সে, আই লাভ ইউ। খুব খুব ভালোবাসি আপনাকে। একথা শুনে ধ্রুব বাকরুদ্ধ, কিছুই বলছে না সে। রূপা এবার চোখ খুলতে বাধ্য হলো। বলল, কিছু তো বলুন। ধ্রুব চুপ। রূপা বলল, প্লিজ বলুন না।
এবারও চুপ ধ্রুব। রূপার চোখ দুটো ছলছল হয়ে উঠল। সে পেটে হাত বুলিয়ে বলতে লাগলো, দেখেছিস মা, তোর বাবা এখন প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মা, তোর বাবা আমাকে একদমই ভালোবাসে না। দেখ না কিভাবে তাকিয়ে আছে আমার দিকে, যেন আমি তার চিরজীবনের শত্রু। ধ্রুব এ কথা শুনে রূপাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। সমান তালে সেও বলল, বুঝলি মা, তোর মা একটা পাগল টাগল হয়ে গেছে, বুঝলি? না হলে এমন ধরনের কথা তার মাথায় কিভাবে আসলো? তোর মা না, তোর বাবা মস্ত বড় একটা পাগল। কি সুন্দর করে প্রপোজ করলাম, কিন্তু লাট সাহেব যেন ভাবের জ্বালায় বাঁচে না। ও আচ্ছা, এতদিন তাহলে কে ভাব নিচ্ছিল শুনি? রূপা ইনিয়ে মিনিয়ে বলল, কেউ না তো। ধ্রুব হাসলো, বলল, আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি। কি? ধ্রুব রূপার গালে চুমু খেয়ে ফিসফিস সুরে বলল, লাভ ইউ টু। এ কথা শুনে রূপা ধ্রুবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আজ তাহলে সব কিছুর অবসান ঘটল। দুজনেই চাই ভালোবাসা যেন তাদের মাঝে এভাবেই অটুট থাকুক। ধ্রুব বেশ মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। এক হাত দিয়ে ল্যাপটপ টিপছে আর অন্য হাত দিয়ে কফি খাচ্ছে। মনটা যে আজ তার ফুরফুরে তা দেখেই বোঝা যাচ্ছে। রূপার এখনই সুযোগ। সৈকতের ভালো মানুষের আড়ালে যে কতটা ভয়ানক রূপ লুকিয়ে আছে তা ধ্রুবকে জানাতে হবে তাকে, এবং এখনই। এতদিন ধরে সে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। আজ তার অবসান সে ঘটিয়েই ছাড়বে। যদিও বা ধ্রুব হয়তো তার কথা বিশ্বাস করবে না। কারণটাও গভীর কিছু না। সৈকত হলো তার অন্যতম বন্ধু। তার সাথে ধ্রুবের কতটুকু ভাব তা তো সে বৌভাতের দিনই বুঝতে পেরেছিল। ধ্রুব সেদিনও সৈকতকে নিয়ে এটা সেটা বলেছিল। সে নাকি ধ্রুবের সব থেকে কাছের বন্ধু। একে অপরকে তারা বন্ধুর থেকে ভাইয়ের চোখে বেশি দেখে। ধ্রুবর বাবা ও ভাই যখন মারা গিয়েছিল তখন ধ্রুব ভেঙে পড়েছিল। সেদিন নাকি তাকে সৈকতই সামলেছিল। কথাগুলো শুনে সেদিন খুব হাসি পাচ্ছিল রূপার। নিজেই মানুষটাকে কষ্টই ফেলে আবার নিজেই তাকে সামলানো, ব্যাপারটা বেশ হাস্যকরও বটে। মানুষ এতটাও খারাপ হয় কিভাবে ভেবে পায় না। ধ্রুব যাকে ভালো ছেলে বলতে অজ্ঞান, সে কিনা তাকেই ঠকালো। তার জীবনের প্রিয় মানুষগুলোকে তার থেকে দূরে ঠেলে দিল। এই লোকটাকে বিশ্বাস করে বড্ড বেশি অন্যায় করে ফেলেছে ধ্রুব। এখন তাকে কিভাবে বোঝাবে ধ্রুব তার কথা? তবে চেষ্টা করতে তার ক্ষতি কি? কিছু কি বলবে? কফি খেতে খেতে প্রশ্নটা করলো ধ্রুব। রূপা বেশ অবাক হলো তার এই কথা শুনে। ধ্রুব কিভাবে বুঝলো যে সে কিছু তাকে বলবে? রূপার সামনে তড়িয়ে দিতেই ধ্যান ভাঙল তার। ধ্রুব বলল, কি এত ভাবছো? বলো, কি বলবে? আপনি কিভাবে জানলেন যে আমি আপনাকে কিছু বলবো? ধ্রুব হাসল, বলল, তুমি আমার থেকে এমনভাবে তাকিয়ে থেকেছো যে যে কেউ দেখলেই এটা বলবে। আপনি তো ল্যাপটপের দিকে তাকিয়েছিলেন, এছাড়া আপনার সম্পূর্ণ মনোযোগও তো সেই দিকে ছিল তাহলে। ধ্রুব কফির মগ টেবিলের ওপরে রেখে দিল। ল্যাপটপটা অফ করে অন্য পাশে রেখে রূপার পাশে যে তাকে জড়িয়ে ধরল সে। বলল, আমার চোখ তো সবসময় এক অপরূপার দিকেই আটকে থাকে। সে কি করে না করে, সে কি বলবে কি বলবে না, তার সব কিছুই আমি বুঝতে পারি, অনুভব করি। বাহ, ভালোই তো মশকরা করতে জানেন। আমি মশকরা করছি না, সিরিয়াসলি বলছি। আচ্ছা আচ্ছা বলছি। হুম, এবার কথা না পেঁচিয়ে সোজাসুজি ভাবে বলে ফেলো, কি বলবে? রূপা ইতস্ত বোধ করতে লাগলো। না জানি ধ্রুব ব্যাপারটাকে কিভাবে নিবে। কি হলো বলো? রূপা নিজেকে স্বাভাবিক করে নিল। হালকা কেশে গলাটা পরিষ্কার করে কাজে লেগে পড়ল। কিছুটা ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আসলে সৈকত। সৈকত? ও, তুমি আমার সেদিনের বন্ধুর কথা বলছো? ওকে কি তুমি চেনো? রূপার গলাটা যেন ধরে উঠল। কাপা কাপা সুরে বলো, ওর ব্যাপারে কিছু বলবো? রূপা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ধ্রুব তখন বলল, কি বলবে বলো? রূপা ভাবলো অগত্যা এভাবে
এ ফেনিয়ে রসিয়ে কথা বলে কোনো লাভ নেই। সৈকত যে কত বড় একটা ক্রিমিনাল তা ধ্রুবকে যে ক্রমে হোক জানতে হবে। কি হলো রূপা, বলো না কি বলবে? রূপা এবার দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি আমাকে বিশ্বাস করেন? হুম, নিজের থেকে বেশি। সত্যি বলছেন তো? হঠাৎই এই প্রশ্ন, প্লিজ বলুন না। হ্যাঁ, সত্যি বলছি। এবার বলো কেন? আমি এই মুহূর্তে আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করি আমাকে ভুল বুঝবেন না। আরে পাগলি মেয়ে, ভুল বুঝবো কেন? তুমি একবার হলেও বলে দেখো না। রূপা আর দেরি করলো না, বিনা দ্বিধায় সে একে একে প্রথম থেকে শেষ পর্যন্ত সৈকতের কৃতকর্মের কথা বলে দিল ধ্রুবকে। সবটা শুনে ধ্রুব তড়াক করে লাফিয়ে উঠল, বলল, হোয়াট? ধ্রুবের হাবভাব দেখেই রূপার বুঝতে পারল যে সে কথাগুলো শুনে খুব রেগে গেছে। নিশ্চয় রূপাকে সে অবিশ্বাস করবে, হয়তো বলবে সৈকত একটা ভালো ছেলে, সে এমন জঘন্য কাজ কখনোই করবে না। এসব তার বানোয়াট ও মন গড়া কথা। কথাগুলো ভাবতেই এক অদ্ভুত ভয় বিরাজ করলো তার মনের ভেতর জুড়ে। তাহলে কি ধ্রুব সৈকতের জন্য তাকে অবিশ্বাস করলো? রূপাকে অবাক করে দিয়ে ধ্রুব বলে উঠল, আমি বিশ্বাসও করতে পারছি না যে সৈকত এমন কিছু করতে পারে। অনেক বেশি বিশ্বাস করেছিলাম তো তাকে, আর সে কিনা বিশ্বাসঘাতক একটা। আমি ওকে ছাড়বো না। ওর সাহস হয় কি ভেবে তোমার দিকে চোখ তোলার? ওর চোখ দুটো আমি তুলে ফেলবো। আর তুমি আমাকে আগে কেন বলনি? কেন বলনি? ভেবেছিলে আমি তোমাকে বিশ্বাস করব না? আমাকে এতদিন তাহলে এই চিনলে? বলেই ধ্রুব রাগ সঞ্চয় করতেই দেওয়ালের সাথে হাতে আঘাত দিয়ে বসল। রূপা চুপ, চোখ ভর্তি পানি ও নিচের দিকে দৃষ্টি। সত্যি তো, ধ্রুবকে সে এতদিনে চিনতেই পারেনি। সত্যি বলতে সে চেনার চেষ্টাই করেনি, নয়তো ধ্রুবকে নিয়ে এমন একটা কথা মাথায় আসতো না তার। সে আসলে একটা বোকা। বোকা না হলে কি এমন চিন্তাধারা তার মাথায় আসতো? ধ্রুব, কি বলো? আমি আজই এবং এখনই ওই বদমাসটাকে শায়েস্তা করব। প্রথমত, ও আমার বাবা ভাইকে খুন করেছে আর সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে তোমার উপরে প্রতিশোধ নেবার জন্য। আমার বইয়ের দিকে চোখ তোলা না? ওই জানোয়ারটাকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলতে বলতে ধ্রুব ফোন খুঁজতে লাগলো, অবশেষে পেয়েও গেল। কল লিস্টে যে সৈকতের ফোন নাম্বারটা খুঁজতে লাগলো। রূপা তখন বলল, কার কাছে ফোন দিচ্ছেন? ধ্রুব নাম্বার খুঁজতে খুঁজতেই বলল, সৈকতকে। রূপা চকিত হয়ে তাকিয়ে বলল, কি? ওকে কেন ফোন দিচ্ছেন? ও আমার বইয়ের দিকে চোখ তুলেছে। আমার বাবা এবং ছোট ভাইকে খুন করেছে। তাকে কি আমি ছেড়ে দেবো ভেবেছ? রূপা বলল, প্লিজ শান্ত হন। আপনি এখন খুব রেগে আছেন। ওর কাছে এই মুহূর্তে ফোন দিলে ও সব কিছু বুঝে যাবে। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আর কিছুই বুঝতে চাই না রূপা। সৈকতকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। ওকে আজ আমি মেরেই ফেলবো। বন্ধুত্ব পাতিয়ে আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে ও। ওকে আমি কতটা বিশ্বাস করতাম, এতটা বিশ্বাস মনে হয় অন্য কাউকেই করে না। তাকে আমি নিজের ভাইয়ের স্থান পর্যন্ত দিয়েছিলাম। ভেবেছিলাম আমার তো এখন আর ভাই নেই, সৈকতকেই আজ থেকে ভাই আর আমার চলার সঙ্গী ভাববো। কিন্তু সে কি করলো? আমার জীবনের সব থেকে প্রিয় মানুষগুলোকে আমার থেকে কেড়ে নিল। ওকে আমি কিভাবে ছেড়ে দেই বলো তো? কথাগুলো বলতে বলতে ধ্রুবের গলাটা ধরে উঠল। রূপা ঢের বুঝতে পারলো ধ্রুব কাঁপছে। আজ প্রথমবার মানুষটাকে কাঁদতে দেখলো সে। অজান্তে নিজের চোখটাও ভিজে উঠল রূপার। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। নীরবে চোখের পানি বিলীন করে চলেছে ধ্রুব। রূপা তাকে জড়িয়ে ধরায় আসতে বলল, রাত এখন কম না, যা করার কাল সকালে করবেন। দরকার হলে আমিও আপনার সঙ্গে যাব। তার আসল চেহারাটা দেখিয়ে দিতে হবে যে। ধ্রুব বলল, একটা রাস্তার লোকের কথা শুনে তোমাকে কতই না কষ্ট দিয়েছি আমি। সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি একটা মানুষ। প্লিজ
পুরনো কথা তুলে বর্তমান সময়টাকে খারাপ করবেন না। এখানে আপনার কোনো দোষ ছিল না, দোষ তো ছিল ওই সৈকতের। ওই তো আপনাকে মিথ্যা বলেছিল, ওই তো আপনাকে আমাকে মারতে বলেছিল। বলুন, বলেনি? সবকিছুর নাটের গুরু তো ওই নরপশুটা। রূপা থেমে চিবিয়ে চিবিয়ে বলল, ওকে তো আমি জেলের ভাত খাওয়াবই। হুম, তা তো অবশ্যই। তবে তার আগে ওর খাতিরদারি করতে হবে না? হ্যাঁ, অবশ্যই। ধ্রুব এবার রূপার দিকে অদ্ভুত চাহনিতে তাকালো। সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? হুম, সত্যি তো? সত্যি সত্যি সত্যি। ভোর হবার আগেই ঘুম থেকে উঠে জায়নামাজটা বিছিয়ে নামাজ আদায় করে নিল রূপা। নামাজ পড়া শেষ হলে কিছুক্ষণ ধরে কোরআন শরীফ পাঠ করলো সে। ভোরের আলো ফুটে গেছে চারিদিকে, চারিদিক আলোকিত হয়ে উঠেছে প্রতিদিনকার মতো জানালা ভেদ করে। আজ সূর্যোদয়ের আলো ধ্রুবের মুখে যেয়ে পড়েছে। রূপা দেরি না করে জানালার পর্দাটা টেনে দিল। এরপর আস্তে আস্তে ধ্রুবের পাশে যেয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি। ধ্রুব ঘুমের ঘরে অস্পষ্ট স্বরেই বলল, আমিও। রূপা অবাক হলো, বলল, তাহলে আপনি জেগে আছেন? হুম। আজ এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো যে? আমার ঘুম পড়ি যেখানে জেগে আছে সেখানে আমি কিভাবে ঘুমাই বলো তো? হুম, ঢং। আজ না হয় জেগে গেছেন, অন্যদিন তো আমাকেই অফিসের জন্য আপনাকে জাগিয়ে তুলতে হয়। ধ্রুব হাসলো, বলল, ঘুমের বিচার পরে, আগে আমার অপরূপাকে মন ভরে আদর করতে দাও। বলে রূপাকে এক হাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল সে। রূপা বলল, ছাড়ুন। হুম হুম, আজ ছাড়ছি না, ছাড়ুন বলছি। আমার অনেক কাজ আছে। ধ্রুব রূপার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, হুম হুম, ডোন্ট টক। বলেই গান ধরলো, যারা যারা টপসি টপসি, যারা যারা কিসমি কিসমি, যারা যারা হোল্ড মি হোল্ড মি হোল্ড মি। গানটা শুনতে শুনতেই রূপার লজ্জায় ধ্রুবের বুকে মুখ গুজল। এতদিন পর আজ আমাকে মনে পড়লো তোমার? সরি বেবি, খুব বেশি ব্যস্ত ছিলাম, এই জন্যই তো। থাক থাক, আর নাটক করতে হবে না। বেবি, রাগলে নাকি আমার উপরে? রূপা নিশ্চুপ। লাভ বার্ড, প্লিজ রাগ করো না। নিশ্চুপ। প্লিজ বেবি। ওকে ফাইন, রাগ কমেছে? হুম। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ জানেমান। আজ একটু দেখা করবে? আজই? হুম। আজ তো দেখা করা সম্ভব না। কেন? আজকে তো আমার কলেজ বন্ধ। আজ তোমাকে দেখা করতেই হবে। কেন? আমি বলেছি তাই। আমি তো বললামই আজ সম্ভব না। আমরা কাল দেখা করি। হুম, আজই দেখা করবে তুমি। আজ কেন? কাল দেখা করলে সমস্যা কোথায়? আজ মনে করো আমাদের শেষ দেখা। আজকের পর থেকে মনে করো আমিও তোমাকে দেখা করার কথা বলতে পারবো না, আর তুমিও দেখা করতে পারবে না, চাইবেও না। মানে কি সব আবোল তাবোল বলছো তুমি? দেখা করতে পারবে কি পারবে না সেটা বলো। আসলেই বুঝতে পারবে তুমি, তাড়াতাড়ি আসো। নীলু এবার চড়া গলায় বলো, ঢং না করে সোজাসুজিভাবে বলো তো প্লিজ। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আসো। পারবো না। তার মানে তুমি আসবে না? না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। ওকে বাই। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। ভালো থেকো। ভালো থেকো। নীলু মাথা ঠান্ডা করলো এবং বলল, তুমি এমন বিহেভ কেন করছো বলো তো? নিশ্চুপ। কিছু হয়েছে কি বলো তো? শ্যামল নিশ্চুপ। কি হলো, কথা বলছো না যে? প্লিজ চুপ থেকো না, বলো না কি হয়েছে। আচ্ছা, আমি আসছি। কোথায় আসতে হবে বলো। শরৎ কিছু না বলেই ফোনটা কেটে দিল। মেসেজ করে ঠিকানাটা জানিয়ে দিল তাকে। আর শেষের অংশে লিখলো, আধা ঘন্টার ভেতরে তুমি যদি এই জায়গায় না পৌঁছাও তাহলে আমার মরা মুখ দেখবে। এ কথা পড়ে নির্বাক হয়ে গেল নীল। সত্যি যদি সে নিজের ক্ষতি করে বসে। দেরি না করে আলমারি থেকে একটা থ্রি পিস বের করে পরে নিল। হালকা পাতলা সেজে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। বান্না প্রায় শেষের দিকে। চুলোর ওপর থেকে তরকারির কড়াই নামিয়ে একটা পাত্রে ঢেলে নিল রূপা। এরপর তরকারি ভাত একে একে সবকিছু ডাইনিং টেবিলের ওপরে সাজিয়ে রাখলো সে।
ধ্রুব বেঘরে ঘুমাচ্ছে। রূপা একবার তাকে ডাকতে গিয়েছিল, সে সাফ সাফ জানিয়ে দিয়েছে আজ অফিসে যাবে না। তাই পরে আর ধ্রুবকে ডাকা হয়নি। এখন ঘড়িতে 8টা ছুঁই ছুঁই। খাওয়ার সময় হয়ে এসেছে। সচরাচর এই বাড়িতে আর কিছু টু টাইম হলেই খাওয়ার বেলা সকলকে ঠিক টাইমে খেতে আসতে হয়। আজও তার ব্যতিক্রম নয়। রূপা ধ্রুবকে ডাকবার জন্য সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতেই নীলুর সাথে দেখা হয়ে গেল তার। বলল, এত সকালে কোথায় যাচ্ছ নীলু? নীলু আমতা আমতা করে বলল, কলেজে ভাবি। কলেজে? কাল না বললে আজ কলেজ বন্ধ? নীলু এবার বিপাকে পড়ে গেল। এখন কি বলবে সে? হ্যাঁ ভাবি, বন্ধ তো, কিন্তু আমরা ফ্রেন্ডসরা মিলে আজ ঘুরতে যাচ্ছি। সবাইকে বলা হয়েছে কলেজ গেটের সামনে দাঁড়াতে। ওখান থেকেই সবাই মিলে একসাথে ঘুরতে যাব। ও, আচ্ছা ভাবি, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও। নীলু চলে যাচ্ছিল, তখনই তার ফোন কল এলো। শরৎ ফোন দিয়েছে। কলটা রিসিভ করে বলল, হ্যালো, আমি 10 মিনিটের ভেতরে আসছি। তুমি প্লিজ নিজের ক্ষতি করার চেষ্টা করো না। আমি আসছি, এক্ষুনি আমি আসছি। কথাগুলো বলতে বলতে বাইরে চলে গেল নীলু। পেছনে রেখে গেল হতভম্ব রূপাকে। নীলুর কথার ধারেই বুঝতে পারল রূপা কেসটা অন্য কিছু। নীলু কথাগুলো আসতে বলেও রূপার শুনতে অসুবিধা হলো না। নিশ্চয় সে কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, না হলে নীলু মিথ্যা কথা বলার মতো মেয়ে নয়। তার হাবভাবেই ঢের বুঝিয়ে দিচ্ছিল যে সে মিথ্যা বলছে। তবে নীলুর শেষাংশ কথাগুলো খুব ভাবাচ্ছে রূপাকে। আমি 10 মিনিটের ভেতরে আসছি, তুমি প্লিজ নিজের ক্ষতি করার চেষ্টা করো না। আমি আসছি, এক্ষুনি আসছি। এরূপ কথাগুলো শুনে রূপার ঢের বুঝতে পারলো যে অনেক বড় সমস্যা লুকিয়ে আছে। রূপার কেন জানি মনে হচ্ছে আজ কোনো একটা অঘটন ঘটতে চলেছে। তার কেবলই মনে হচ্ছে নীলুকে একা ছাড়াটা ঠিক হচ্ছে না। ছেলেটা যে তার কিছু করবে না, তার গ্যারান্টি কি? কেন যে তখন এই ব্যাপারটা মাথায় আসলো না? রূপা আর এক মুহূর্ত দেরি না করে ঘরে ঢুকে পার্সটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই ধ্রুব পেছন থেকে তাকে ডেকে বলল, কোথায় যাচ্ছ? রূপা তাড়াহুড়ো হয়ে বলল, এসে বলছি, এখন হাতে সময় নেই। এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক হবে না। সো, কোথাও যাচ্ছ না তুমি? প্লিজ আজ আমাকে বাধা দিবেন না, অনুরোধ করছি। ধ্রুবকে কথা বলার সুযোগ না দিয়েই ঘর ছেড়ে বাইরে চলে গেল রূপা। তার যাওয়ার পানে তাকিয়ে রইল ধ্রুব। গন্তব্যে পৌঁছাতেই গাড়ি থামতেই বলল নীলু। এদিকে ওদিকে চোখ বুলিয়ে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে রইল সে। সবকিছু এভাবে দাঁড়াতেই শরতের আগমন হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10 মিনিট লেট। নীলু বলল, আমি ঠিক সময় এসেছি তাই না? তুমি লেট করে আসছো। তা বলো, কেন দেখা করতে বলেছো? কেন? আমি দেখা করার কথা বলতে পারি না? হ্যাঁ, তা অবশ্যই পারো, কিন্তু মেসেজের শেষের লেখাগুলো মনে আছে তোমার? আমি আধা ঘন্টার ভেতরে না আসলে তোমার মরা মুখ দেখব। এসব কোন ধরনের কথা? বলো, চুপ করে আছো কেন? আজ তোমার জবাব দিতেই হবে। শরৎ বলল, আমার মা বাবার সাথে দেখা করতে চেয়েছিলে না? হ্যাঁ তো, ওনারা এখন আমার বাসায়, ঢাকাতে, এই জন্য তোমাকে ডাকা। তাই? কবে এসেছেন আঙ্কেলরা? কাল। এটা তো বলতেই পারতে, এত ঢং করার কি দরকার ছিল? সারপ্রাইজ দেব বলে। তাই বলে ওইসব কেন বললে? সরি বেবি। নীলু মুখ ফুলিয়ে 2 হাত ভাঁজ করে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকালো। শরৎ তার 2 কান ধরে নীলুর সামনে দাঁড়ালো, বলল, সরি জানো। তবুও নীলুর একই একই ন্যায় দাঁড়িয়ে রইল। শরৎ এবার কান ধরে একাধিকবার উঠবস করতে করতে লাগলো। তাকে এভাবে একাধিকবার উঠবস করতে দেখে ফিক করে হেসে দিল নীলু। শরৎ বলল, প্লিজ রাগ করো না, প্লিজ। নীলু বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিনি, এবার থামো, আর উঠবস করতে হবে না। শরৎ এবার থেমে গেল, বলল, সত্যি তো? আচ্ছা আচ্ছা, রাগ করিনি, এবার থামো, উঠবস করতে হবে না। হুম, এবার চলো, আঙ্কেল আন্টি অপেক্ষা করছেন। শরৎ নীলুর গালটা টেনে দিয়ে বলল, হ্যাঁ আমার সুইট সোনা। চারিপাশটা নির্জন, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। জায়গাটা জঙ্গল প্রকৃতির বলা চলে। নীলু আশেপাশে ঘুরে ফিরে সব কিছু দেখছে। কিছু পথ এগিয়ে দেখতে পেল
একটা পুরানো আমলের বাড়ি। বাড়িটা বেশ ভুতুড়ে টাইপের। নীলু বলল, এখানে তুমি থাকো? হুম। এমন অন্ধকার বাড়িতে থাকতে তোমার ভয় করে না? ভয় কিসের? বাইরের দিক দিয়ে ভয়ানক হলেও ভেতরের দিকটা খুবই সুন্দর। চলো, গেলেই বুঝতে পারবে। নীলুর কেন জানি ভেতরে ঢুকতে মন সায় দিচ্ছিল না, তবুও বাধ্য হয়ে যেতে হলো তাকে। ভেতরে ঢুকতেই দেখতে পেল ঘরের ভেতরটা সত্যি সুন্দর। জিনিসপত্র গোছগাছ করে সাজানো, জায়গার জিনিস জায়গায় রাখা আছে। বাড়িটা তত একটা বড় না অবশ্য, 2 রুম বিশিষ্ট বাড়ি। নীলু বলল, আঙ্কেল আন্টিরা কোথায়? ওনাদের তো দেখছি না। শরৎ গম্ভীর সুরে বলল, না থাকলে দেখবে কিভাবে? মানে? মানেটা খুব সিম্পল। বাবা মা ঢাকায় এসেছে, এসব মিথ্যা ছিল। মানে? তুমি আমাকে মিথ্যা বলে ডেকে এনেছো এখানে? হুম। কেন? শরৎ নীলুর চুলগুলো পেছনে সরিয়ে দিয়ে বলল, তোমাকে আদর করব বলে। নীলু এক ঝটকায় শরৎকে ধাক্কা মারলো। বলল, মানে? কি সব বলছো তুমি? বল, বুঝতে পারোনি এখনো? বুঝিয়ে বলি তাহলে। বলতে বলতে নীলুর দিকে এগিয়ে যেতে লাগলো শরৎ। নীলু পেছনের দিকে সরে যেতে যেতে বলল, সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছিলাম। তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেও পারিনি। ভাবি ঠিকই বলেছিল, আজকালকের ছেলেদের যাচাই বাছাই না করে বিশ্বাস করা উচিত না। সেদিন যদি ভাবির কথাটা শুনতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তবে একদিক দিয়ে ভালোই হলো। তোমার ভালো মানুষের আড়ালে যে কত বড় একটা ছলনাময়ী মুখোশের পরা আছে সেটা আজ না আসলে জানতেই পারতাম না। শোনো শরৎ, তোমার নামটা উচ্চারণ করতেও আমার ঘৃণা লাগছে। একটু থেমে ধমকে সুরে বলো, সামনের দিকে এগোবে না বলে দিলাম, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। কি করবে শুনি? নীলু পেছনের দিক দিয়ে সরতে সরতে একদম দেওয়ালের সাথে ঠেকে গেল। এদিকে শরৎ তার অনেকটা কাছাকাছি চলে এসেছে। শরৎ তার এক হাত দেওয়ালে রাখলো আর অন্য হাত দিয়ে নীলুর মুখ জুড়ে স্লাইড করতে লাগলো। এক মুহূর্তে নীলু ভয়ে চোখটা বন্ধ করে ফেলল। শরৎ এক টানে নীলুর ওড়নাটা টেনে নিচে ফেলে দিল। এরপর নীলুর পেছন থেকে চুলটা মুঠো করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল সে। নীলু তার হাত থেকে বাঁচাবার জন্য শতবার চেষ্টা করলেও বরাবরের মতোই ব্যর্থ হয়ে গেল সে। শরৎ তাচ্ছিল্য করে হেসে বলল, হ্যাঁ সুইট ডার্লিং, কাম অন। এত বিচলিত হলে হবে নাকি? আমি তো তোমার ভালোবাসার মানুষ। লেটস এনজয় বেবি। নীলু রাগান্বিত কণ্ঠে বলল, ভালোবাসার মানুষ মাই ফুট। তোর মতো জানোয়ারকে আমি ভালোবাসবো ভাবলি কিভাবে? মুখোশ পরিহিতা বিশ্বাসঘাতক একটা। দাঁড়া তুই, আমি ভাইয়াকে এক্ষুনি ফোন দিয়ে সবটা জানিয়ে দিচ্ছি, তারপর দেখবি ভাইয়া তোর কি হাল করে। বলেই নীলু শরৎকে ধাক্কা দিয়ে ধ্রুবের নাম্বারে কল দিতে যাচ্ছিল। তখনই ছো মেরে নীলুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিল শরৎ। ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিতেই টুকরো টুকরো হয়ে গেল। শরৎ এবারে নীলুকে কোলে তুলে বিছানায় ফেলে দিল। নীলু ব্যথা পেয়ে ও মাগো বলে চেঁচিয়ে উঠল। শরৎ সেই দিকে ভ্রুক্ষেপ না করে নীলুর ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। তখনই কেউ একজন তার মাথায় জোরে সোরে আঘাত করতেই শরৎ মেঝেতে দড়াম দিয়ে পড়ে গেল। তখনও নীলু থরথর করে কাঁপছিল, ভাবছিল এই বুঝি জানোয়ারটার হাতে শিকার হবে সে। কিন্তু যখনই মুখ তুলে চেনা পরিচিত মুখটি দেখতে পেল তখনই ঝাঁপিয়ে পড়ল তার বুকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাবি, তুমি না আসলে ও আমাকে। শান্ত হও নীলু, আমি এসে গেছি, কোনো ভয় নেই তোমার। নীলু ফুপিয়ে কেঁদে উঠল। রূপা মেঝে থেকে ওড়নাটা তুলে নীলুকে পরিয়ে দিল। এরপর তাকে শান্ত করে শরতের কাছে গিয়ে বলল, সৈকত, সরি শরৎ, আচ্ছা কি নামে ডাকি আপনাকে বলেন তো? সে কিছুই বলল না। রূপা বলল, চুপ করে আছেন কেন? আপনাকে শরৎ বলে ডাকবো নাকি সৈকত? নীলু অবাক হলো, বলল, ভাবি, ওকে তুমি চেনো? ওর নাম তো শরৎ, সৈকত কেন বলছো? হুম, খুব ভালো করে চিনি ওকে। আর ওর আসল নাম তানভীর হাসান সৈকত। ছদ্মবেশে সে তোমার জীবনটা নষ্ট করতে চেয়েছিল। এটা শুধু তোমার সাথে নয়, অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে রুম ডেট করেছে।
তুমি বোধহয় ওর প্রস্তাবে রাজি হওনি, এজন্য ও তোমাকে মিথ্যা বলে এখানে ডেকে এনেছে। হ্যাঁ ভাবি, ও আমাকে প্রথমে ব্ল্যাকমেল করেছিল, আমি না আসলে নাকি ওর মরা মুখ দেখব। এসব বলে আমাকে রাস্তা থেকে ডেকে পর্যন্ত আনলো। বলল পরে আঙ্কেল আন্টি নাকি ঢাকাতে এসেছে, তাদের সাথে আমাকে দেখা করানোর জন্যই মিথ্যা কথা বলেছিল। এই বলে আমাকে এখানে ডেকে আনলো। কিন্তু পরে যখন ঘরে ঢুকলাম তখনই জানতে পারলাম ও মিথ্যা বলে এখানে আমাকে ডেকে এনেছে। কি বলছো নীলু? ও তো বাবা মা সেই ছোট থাকতেই মারা গেছে। সৈকত সবকিছু চুপচাপ শুনছে, মাথার ব্যথায় উঠতে পারছে না। নীলু অবাক হয়ে বলল, মানে এটা কিভাবে সম্ভব? 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যান। নীলু নিজের মাথায় হাত দিল, বলল, তার মানে ও মিথ্যা বলে আমার থেকে টাকা নিয়েছিল? মানে? ভাবি, ও কি করেছে জানো? আঙ্কেল আন্টির অসুস্থতার নাম করে আমার থেকে 1-2 লাখ টাকা পর্যন্ত নিয়ে নিয়েছে। ওর জন্য আমার বাবার রেখে যাওয়া গহনাগুলোও আমি বিক্রি করেছি। কিন্তু ভাবি, তুমি এসব কিভাবে জানলে? সে অনেক কথা, পরে বলছি, আগে এই ব্যাটারে শায়েস্তা করতে হবে। আমরা একা মানুষ কিভাবে কি করব? তুমি পুলিশের কাছে ফোন দাও। কিন্তু পুলিশের নাম্বারটা তো আমার কাছে নেই। এবার সৈকত আস্তে আস্তে মেঝে থেকে উঠে দাঁড়ালো, রূপার উদ্দেশ্যে বলল, আবারও সেই একই ভুল করলে তুমি? সেদিন তো বেশ জোরেই আঘাত করেছিলে, কিন্তু আজ? বলে ঘর কাঁপিয়ে হেসে দিল সৈকত। বলল, আজ কিন্তু তোমাদের দুজনকেই আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না, কেউ না। একটা কথা শুনে নীলু যেন ভয়ে জড়িয়ে ধরল শরৎ। তখনই বলল, আহা, আজ একজনকে নয়, দুইজনকে। বলেই তাচ্ছিল্য হাসলো সৈকত। এরপর রূপার পেটের দিকে তাকিয়ে বলল, আগে শুভ কাজটা সেরে ফেলতে হবে। রূপা তার কথার ইঙ্গিতে বুঝতে পারল যে সে কি করতে চাইছে। রূপা গর্জে উঠল, বলল, খবরদার আমার সন্তানের দিকে চোখ তুলেও তাকাবি না বলে দিলাম, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। সরি বেবি, তুমি শুধু আমার। তোমার মাঝে ধ্রুবের কোনো অস্তিত্ব রাখতে আমি দেব না। এই বাচ্চাটাকে দুনিয়াতে আসার আগেই শেষ করে ফেলবো। শিকারী হয়ে আমাকে ধরা দিয়েছো তুমি। তোমাকে পাবার জন্য আমি কত কি না করেছি, কতদিন ধরে অপেক্ষা করেছি, তার কোনো আইডিয়া আছে তোমার? রূপা চুপ। সৈকত বলল, ধ্রুব তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। দ্বীপের মতো ভেবেছিলাম ওই ব্যাটারেও পরকালে পাঠিয়ে দেব, কিন্তু কোনোভাবেই ওকে মারতে পারলাম না। বরাবরই কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে, তাই ভাবলাম শিকারী হিসাবে নীলুকেই ব্যবহার করব, ওর জীবন নষ্ট করব, যাতে করে ধ্রুবের মান সম্মান নষ্ট হয়ে যায়। নীলু রূপা দুজনেই হতভম্ব। সৈকত তাচ্ছিল্য হেসে বলল, কেউ ভাই হারালো আর কেউ ভালোবাসা। বলেই আবারও হেসে দিল। রূপা কোনোভাবে ওর কথাটা ধরতে পারল না, কিন্তু নীলুর বুঝতে অসুবিধা হলো না। সৈকতের মুখ থেকে দীপের কথাগুলো শুনে রূপা তার কলারটা ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কি করেছিস তুই দীপকে? খালাস। বলে বাঁকা ঠোঁটে হাসলো। রূপা তার গায়ের সমস্ত জোর খাটিয়ে সৈকতের গালে চড় মারল। বলল, কেন মেরে ফেললি তাকে? কি দোষ করেছিল সে? কি দোষ করেছিল? বলতে বলতেই কেঁদে দিল রূপা। সৈকত বলল, ও তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল, এই জন্য আমি। কথাটা শেষ করার আগে নীলু তার গালে কষে 3-4টা চড় মারল। বলল, আমার ভাই কি দোষ করেছিল? বল, কি দোষ করেছিল? তাকে কেন মারলি তুই? কেন মারলি? রূপা অবাক হয়ে নীলুর দিকে তাকালো। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সৈকত রূপাকে নীলুর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে থাকতে দেখে ফিক করে হেসে দিল। বলল, প্রেম করলে দীপের সাথে, আর বিয়ে করলে তার বড় ভাই ধ্রুবের সাথে। হাহা, তোমার তো দেখি মালের কোনো অভাব নেই, একটা গেলে আরেকটা আসে। বলে তাচ্ছিল্য হাসলো। রূপা কথা শুনে আকাশ ভেঙে পড়লো যেন ওর মাথায়। তার মানে দীপ ধ্রুবের তাহলে সেই ছোট ভাই? সৈকত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও গড, অনেক সময় নষ্ট করেছি, এবার শুভ কাজটা সেরে ফেলি, কি বলো?
রূপা তেড়ে উঠল, বলল, খবরদার, সামনে এগোবো না বলে দিলাম। বলে তাচ্ছিল্য হাসল। রূপা এই কথাটা শুনে তার মনে হলো যেন পাথর হয়ে গেল, মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে দীপ ধ্রুবের ছোট ভাই? সৈকত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও গড, অনেক সময় নষ্ট করেছি, এবার শুভ কাজটা সেরে ফেলি, কি বলো? রূপা তেড়ে উঠল, বলল, খবরদার, সামনে এগোবি না বলে দিলাম। সৈকত মেঝে থেকে লাঠিটা তুলে নিল, সামনের দিকে এগোতে লাগলো। রূপা বলে উঠল, কি বলেছিস শুনতে পাসনি? সৈকত সেসব কথার জবাব না দিয়ে রূপার ঠিক কাছাকাছি চলে এলো। রূপা কি করবে বুঝতে পারছে না, নীলুও বেশ আতঙ্কে আছে। রূপা মনে প্রাণে আল্লাহকে স্মরণ করতে লাগলো। সৈকত তার পেট বরাবর লাঠিটা উঁচু করতেই পেছন থেকে কেউ একজন ধরে ফেলল। সৈকত বিরক্ত হয়ে বলল, লাঠিটা কে ধরলো রে? কার এত সাহস হলো? আমি। পেছন ঘুরে তাকিয়ে ধ্রুবকে দেখতে পেল সে। ধ্রুবকে দেখতে পেয়ে নীলু রূপার জানে যেন আত্মা ফিরে এলো। সৈকত ভয়ে ঢোক গিলল, বলল, দোস্ত তুই এখানে? এটা তো আমারও প্রশ্ন, তুই এখানে কেন? আসলে, কথাটা শেষ করতে না করতেই ধ্রুব তার নাক বরাবর ঘুষি মারল। সৈকত ছিটকে মেঝেতে পড়ে গেল। ধ্রুব তার কলারটা ধরে দাঁড় করালো, এরপর এলো পাতাড়ি মারতে লাগলো। ফ্লোরে লাঠি তুলে পিঠে এলো পাতাড়ি মারতে লাগলো। বলল, বিশ্বাসঘাতক, আমার বন্ধু সেজে আমার পিঠে ছুরি মারা না? দাঁড়া, তোর ছুরিগিরি আমি ছোটাচ্ছি। ধ্রুব কথাগুলো বলছিল আর সৈকতকে নিজের সর্বশক্তি দিয়ে মারছিল। রূপা তাকে বাধা দিয়ে বলল, এবার ওকে ছেড়ে দেন, ও মরে যাবে তো। মরুক, ও আমার বাবা ও ছোট ভাইকে খুন করেছে, ওকে তো আমি বাঁচতেই দেব না, একদম মেরে ফেলবো। তাৎক্ষণিক পুলিশও চলে এলো, ধ্রুবকে এক প্রকার জোর করে সরিয়ে আনলো সৈকতের থেকে। ধ্রুব গর্জে উঠল, বলল, ছাড়েন আমাকে, আমি ওকে আজ মেরেই ফেলবো। ও আমার বাবা ভাইকে খুন করেছে, আমার স্ত্রী বোনকে রেপ করতে চেয়েছে, আমি ওকে কোনো ক্রমেই বাঁচতে দেব না, কোনো ক্রমেই না। পুলিশ অফিসার ধ্রুবকে শান্ত হতে বলল আর সৈকতের উদ্দেশ্যে বলল, ওকে আমাদের হাতে ছেড়ে দেন, খাতিরদারি আমরাও কম করব না। ধ্রুব বলল, ও যেন কোনোভাবেই জামিন না পায় পুলিশ অফিসার। জি, পাবে না, বিশ্বাস রাখতে পারেন। ওকে এখনই আমার সামনে থেকে নিয়ে যান, ওর মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। সৈকতরে পুলিশরা নিয়ে চলে গেল। সৈকত যখন রূপাদের থেকে একে একে সব সত্যি কথাগুলো বলছিল, তখন ধ্রুব নীরব দর্শকের মতো দরজার পাশে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। সৈকতের প্রত্যেকটা কথা রেকর্ড করে রেখেছিল সে। পুলিশকেও সেটা শুনিয়েছে ধ্রুব। একে একে পুলিশেরা চলে যেতেই নীলু রূপা দুজনেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল। ধ্রুব দুজনের মাথায় চুমু খেলো। রূপা বলল, আপনি কিভাবে বুঝলেন আমরা এখানে? তখন তোমার তাড়াহুড়ো হয়ে চলে যাওয়াতে বুঝতে পেরেছিলাম কোনো একটা অঘটন ঘটেছে, না হলে তুমি আমাকে না বলে, আমাকে সাথে না নিয়ে কোথাও যাওয়ার মতো মেয়েই না। তাই তোমার পিছু নিয়েছিলাম। যখন তুমি গাছের আড়ালে দাঁড়িয়ে নীলু আর সৈকতকে লুকিয়ে দেখছিলাম, তখন আমি গাড়িতে এসে বসে তোমাকে লক্ষ্য করছিলাম। তোমার তাকানোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলাম নীলকে। সৈকতকে অবশ্য দূর থেকে চেনা যাচ্ছিল না, তাই গাড়িটা একটু কাছে নিয়ে গিয়ে থামিয়েছিলাম। এরপর সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। কিন্তু রূপা, আমাকে না বলে ভুল করলে কি করে তুমি? আমাকে তখন জানালে কি এমন ক্ষতি হতো? বিশ্বাস করুন, তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না, কেবল মনে হচ্ছিল নীলুকে একা ছাড়া ঠিক না। তাই আমার কোনো কিছুই খেয়াল ছিল না। আপনাকে যে বলে যাব সেটাও মনে ছিল না, সরি। আচ্ছা, এখন বাসায় যেতে হবে, মা টেনশন করছে। পুরো ঘর জুড়ে অন্ধকার করে রেখেছে রূপা। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। দীপ আর এই পৃথিবীতে নেই, ভাবতেই চোখ ফেটে পানি বেরিয়ে এলো তার। দীপকে নিয়ে কতই না কটু কথা বলেছিল। সে ভালো জান না, চেঞ্জ হয়ে গেছে, কারোর সাথে বিয়ে করে সুখী সংসার করছে। আদৌ কি তাই? সে নিজেই তো স্বার্থপর, সে নিজেই তো দীপকে ভুলে সুখের সংসার করছে। দীপ কি তাকে কখনো ক্ষমা করবে? মাধুরী, মাধুরী নামটা কানে পৌঁছাতেই রূপার ভাবনায় লাগাম পড়ল। এই নামে কে ডাকলো তাকে? এই নামে তো তাকে একজনই ডাকতো, দীপ। তাহলে কে ডাকলো? রূপা লাইটটা অন করলো। পাশ ঘুরে তাকাতে দেখতে পেল
রূপা নিজের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাবি, আমি সবকিছু জানি। তুমি দীপ ভাইকে কতটা ভালোবাসতে সেটা আমি জানি। রূপা বলল, কিভাবে? কয়েক মাস আগে ভোর সকালে ছাদে উঠেছিলাম শরৎ সরি সৈকতের সাথে কথা বলার জন্য। ছাদে উঠে প্রথমে আমি দোলনায় গিয়ে বসি। হঠাৎই আমার চোখ পড়ে দোলনার পাশে রাখা ডায়েরির দিকে। কৌতূহলবশত ডায়েরিটা হাতে নেই। প্রথম পাতাটা উল্টাতেই একটা ময়ূরী টাইপের কলম দেখতে পাই। পরের পাতা উল্টালে দেখতে পাই কাগজের ওপরে বড় বড় করে লেখা, দীপ রূপা। এরপর আস্তে আস্তে সব পাতা পড়ে ফেললাম। জানতে পারলাম আমার দীপ ভাইয়ার মাধুরী আর কেউ না, তুমিই ছিলে। জানো ভাবি, দীপ ভাইয়া সব সময় তোমার কথা বলতো। মাধুরীকে নিয়ে আজ এখানে গেছি, ওখানে গেছি। আজ মাধুরীকে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল। আজ আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এসব শুনলে খুব বিরক্ত লাগতো। সারাদিন খালি মাধুরী মাধুরী করতো। মাধুরী এই করতে পছন্দ করে, ওই করতে পছন্দ করে, এই কালার পছন্দ করে, ওই কালার পছন্দ করে। আমি ভাইয়াকে বলতাম, এই মাধুরীটাকে? ভাইয়া বলতো, তোর ভাবি। কিন্তু ভাইয়া কখনো মেয়েটার নাম বলতো না। রাগে দুঃখে একদিন ভাইয়াকে বলেই ফেলাম, ভাইয়া, তোমাকে একটা কথা বলে রাখি, হয় মেয়েটার নাম বলবা, আর না হয় ওর ব্যাপারে আমার সামনে কিচ্ছু বলবা না। সেদিন থেকে ভাইয়া আর আমার সামনে তোমার নাম নেয়নি, আমি রাগ করব বলে। জানো ভাবি, ভাইয়া তোমাকে খুব ভালোবাসতো। বলেই থামলো নীলু। রূপা কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিল। নীলু বলল, তাই বলে এই ভেবো না যে ধ্রুব ভাইয়া তোমাকে ভালোবাসে না। সেও কিন্তু তোমাকে ভালোবাসে। তার চোখে আমি তোমার প্রতি ভালোবাসা দেখেছি, যেমনটা দীপ ভাইয়ার চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছিলাম। রূপা বলল, আমি জানি উনি আমাকে অনেক ভালোবাসেন, হয়তো আমার থেকেও বেশি বাসেন। কিন্তু নিজের মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। মানুষটা পৃথিবীতে নেই, এটা কিছুতেই আমি মানতে পারছি না, কিছুতেই না। তোমার মতো প্রথম প্রথম আমারও মেনে নিতে কষ্ট হচ্ছিল, পারছিলাম না মেনে নিতে। এমনও দিন গেছে আমরা প্রতিটা রাত নির্ঘুমে কাটিয়ে দিয়েছি। ভাইয়া বাবাকে ছাড়া আর আমাদের জীবনটাই যেন অচল হয়ে যাচ্ছিল। রূপা গুটিসুটি মেরে বসে আছে। নীলু বলল, আচ্ছা ভাবি, তুমি থাকো, তাহলে আমি যাই। আর ডায়েরিটা আমার আলমারিতে রাখা আছে, কাল নিয়ে নিও। বলে নীলু চলে গেল। রূপা আবারও একই ন্যায় বাইরের দিকে তাকিয়ে রইল। ধ্রুব রাতে ঘুমানোর জন্য ঘরে ঢুকলো। পুরো ঘর অন্ধকার। ধ্রুব আলো জ্বালিয়ে দেখতে পেল রূপা মূর্তির মতো শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে। বলল, কি হয়েছে? রূপা উত্তরে বলল, আপনি সারা জীবন আমার সাথে থাকবেন তো? কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? ধ্রুব ম্লান হেসে বলল, কখনোই ছেড়ে যাব না। কথা দেন? কথা দিলাম। 5 বছর পর আজ রূপার মেয়ে স্নেহার খুব জ্বর হয়েছে। সবাই বেশ আতঙ্কিত। ফারজানা বলেন, মা, স্নেহাকে হাসপাতালে নিয়ে চল। আমার দাদুর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। নীলু বলেছিল ওর ছেলেকে কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে গেলে নাকি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই ওর থেকে নামটা শুনে দেখতো। কি জানি নাম, ভুলে গেছি। রূপা বলল, জি মা, শুনেছি। রূপা স্নেহাকে কোলে নিতেই স্নেহা তার সাথে যাবে না বলে সাপ সাপ জানিয়ে দিল। সে বলল, আমি তোমার সাথে কোথাও যাব না, বাবা এর কাছে যাব। রূপা স্নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, তোমার বাবাই অফিসে গেছে, একটু পরেই চলে আসবে। আর আমার জেদ ধরো না, ঠিক আছে? তুমি খুব অসুস্থ মা, ডক্টর না দেখালে জ্বর কমবে কিভাবে বলো? তোমার সাথে যাব না আমি, তুমি পচা, আমার বাবার সাথে যাব। এমন সময় ধ্রুব পেছন থেকে বলে উঠল, কি হয়েছে আমার মেয়ের? কোথাও যাবে না বলছে। হ্যাঁ, কেন যাবে না মা বলো তো? স্নেহা বলেন, আমি কেন যাব মায়ের সাথে বলো তো? মা আমাকে একটু ভালোবাসে না, শুধু তোমাকে ভালোবাসে। কাল রাতে আমি আম্মুকে আদর করেছি, কিন্তু আম্মু আমাকে আদর না করে তোমাকে আদর করেছে। তাই আমি আম্মুর সাথে ডক্টরের কাছে যাব না। মেয়ের কথা শুনে রূপা ও ধ্রুব দুজনেই হেসে দিল আর স্নেহাকে কোলে নিল। তাই নাকি? ওকে, এখন তোমার আম্মু তোমাকেই আদর করবে, আর আমি তোমার আম্মুকে আদর করব। তাহলে রাতের শোধটা তো হয়ে যাবে নাকি? ধ্রুবের কথা শুনে স্নেহা হাততালি দিয়ে বলতে লাগলো, ও কি মজা, আম্মু আমাকে আদর করবে আর আব্বু আম্মুকে আদর করবে। এভাবেই হাসি খুশিতে তাদের দিনটা চলে যাচ্ছে। অবশেষে
ভালোবাসাময় ভরপুর কাটলো রূপার বাকিটা দিনগুলো। ধ্রুব তার ভালোবাসার রং বদলিয়ে ভালোবাসা দিয়ে রঙিন করে দিল রূপার প্রতিটি মুহূর্ত। আর সমাপ্তি ঘটলো আরেকটি গল্পের।